এই মেয়েটা শুধু মাথাটা হালকা করে চুষছিল। কিন্তু তিনি কি জানতেন, সুদূর কোরিয়ায় উপস্থিত দ্বৈত প্রাণীটিও সেই মুহূর্তে মাথা চুষছিল। প্রাথমিকভাবে তিনি ভেবেছিলেন এটি একটি কাকতালীয় ঘটনা। কিন্তু যখন সে সিউলের ওয়েবসাইট খুলে ফুটেজকে দেখল, তারপর দেখা গেল দ্বৈত প্রাণীটি ঠিক একই রকম আচরণ করছে যেমনটা সে কিছুক্ষণ আগে করছিল। তার সন্দেহ পরীক্ষা করার জন্য আনিয়া দ্রুত পার্কে গেল এবং একটি বিশেষ উপায়ে তার হাত বাড়িয়ে দিল। তারপর তিনি বাড়িতে এসে টিভিতে কোরিয়ান প্রাণীর অপকর্ম দেখতে শুরু করলেন। ফলাফল একই ছিল, দ্বৈত প্রাণীটি তার কর্মের পুনরাবৃত্তি করছিল। পুরোপুরি নিশ্চিত করার জন্য আনিয়া তার কিছু বন্ধুদের সাথে আবার পার্কে গিয়েছিল। তিনি তার বন্ধুদের বেঞ্চে বসতে এবং তাদের মোবাইল ফোনে সিউল ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং দেখতে বলেছিলেন। এবং তারপরে আনিয়া পার্কে নাচতে শুরু করার সাথে সাথে কোরিয়ার একই দ্বৈত প্রাণীটিও অদ্ভুতভাবে নাচতে শুরু করে। মনে হচ্ছিল যেন একই সত্তা এখন আরেকটা হয়ে গেছে আর আরেকটা একই সত্তা। শুধু তাই নয়, বন্ধুরাও লক্ষ্য করেছেন যে তাদের শারীরিক সহানুভূতি কোনো না কোনোভাবে যুক্ত ছিল। বিশাল প্রাণীটির দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সাথে সাথেই আনিয়া তার পিঠে তীব্র ব্যথা অনুভব করেছিলেন, যার প্রতিক্রিয়ায় তিনি হঠাৎ করে কারাতে চালনা শুরু করেছিলেন। এবং একই সময়ে কোরিয়ান প্রাণীটিও একই পদক্ষেপের পুনরাবৃত্তি করেছিল, যার দ্বারা এটি একটি হেলিকপ্টার ধ্বংস করেছিল। বন্ধুরা এসব দেখে স্তব্ধ হয়ে গেলে আনিয়া তার ভারসাম্য হারিয়ে সোজা পার্কে পড়ে যায়। তবে তার পতন একটি সাধারণ ঘটনার চেয়ে কম ছিল না। সিউলের অনেক আকাশচুম্বী ভবন সেই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং শত শত মানুষ প্রাণ হারিয়েছিল। এই মর্মান্তিক ঘটনার পর কোরিয়ার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সবের জন্য ক্ষতিপূরণ দিতে আনিয়া আবার একই পার্কে যাওয়ার এবং কোরিয়ান জান্তার কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি প্রথমে মাটির দিকে ইশারা করলেন এবং তারপর সেখানে দাঁড়িয়ে থাকা লোকদের সাথে সাথে সরে যেতে ইঙ্গিত করলেন। যখন তিনি নিশ্চিত হলেন যে সেখানে কোন বিপদ নেই, তখন তিনি ধীরে ধীরে মাটিতে বসলেন এবং হাত দিয়ে সৌরি লিখলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনও সেখানে ফিরবেন না। সিউলের মানুষ তার ক্ষমা প্রার্থনায় মুগ্ধ হয়েছিল এবং তার সততার প্রশংসা করেছিল। এরপর আনিয়া আর কখনো সেই পার্কে পা রাখেনি। সবাই ভেবেছিল বিপদ এড়ানো গেছে। কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন একটি বিশাল রোবট কোরিয়ার রাস্তায় সর্বনাশ করছে। আনিয়া অদ্ভুত অনুভব করে পার্কের দিকে দৌড়ে গেল। সেখানে সে দেখল তার এক বন্ধু মজা করে এদিক ওদিক লাফাচ্ছে। তার বুঝতে বেশি সময় লাগেনি যে একই বন্ধু এখন সেই রোবটের আকারে সর্বনাশ করছে। আনিয়া তার বন্ধুকে হয়রানি করার চেষ্টা করেছিল, কিন্তু সে পুরোপুরি মজার মেজাজে ছিল। তিনি আনিয়াকে তার সাহস থাকলে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন, কেবল পাশের দিকে নির্দেশ করে, এবং কোরিয়ান প্রাণীটি একই কাজ করেছিল। তিনি বন্ধুকে অবিলম্বে থামতে সতর্ক করলেন। আনিয়া প্রস্তুত ছিল, কিন্তু সে একজন সাধারণ মেয়ে। অস্কারের সাথে লড়াই করা সহজ ছিল না। কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে পড়ে যায়। সুযোগ দেখে অস্কার তার হাত থেকে পালানোর যথাসাধ্য চেষ্টা করে। অনা শুধু অসহায়ভাবে এসব দেখছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে এভাবে চলতে থাকলে সিউল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তখন তার মাথায় আসে এক মহাপরিকল্পনা। কোনো সময় নষ্ট না করে তিনি কোরিয়ার ফ্লাইটে উঠেন। অন্যদিকে অস্কার তখনও পার্কে খেলায় ব্যস্ত। তার উপর কি বিপদ আসতে চলেছে সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তারপর হঠাৎ করে জমিটা কাজে লাগল। অস্কার বোঝার আগেই সে দেখল বিশালের ইজিপ্ট তার সামনে দাঁড়িয়ে আছে। কোরিয়ায় পৌঁছানোর পরে আনিয়া কোনোভাবে প্রাণীটিকে আমেরিকায় নিয়ে যায়। অস্কার ভয়ে পালানোর চেষ্টা করলেও আনিয়া তাকে ধরে ফেলে। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত অস্কার হাল ছাড়েননি। তিনি আনিয়াকে খারাপ বলতে থাকেন। আনিয়ার রাগ আকাশ ছুঁয়ে গেল এবং সে অস্কারকে পুরো শক্তি দিয়ে দূরে ছুড়ে দিল। অস্কার মহাকাশে অদৃশ্য হওয়ার সাথে সাথে এই পুরো অদ্ভুত গল্পটি শেষ হয়ে গেল।